আসসালামু আলাইকুম। দর্শক, জি, সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন মাহবুব আক্তার আপু। আহ, আমরা রিসেন্টলি আমাদের যেই নো কন্টাক্ট এবং আরও এর বিভিন্ন রিলেটেড বিষয় নিয়ে যে পডকাস্ট করতে চেয়েছিলাম, উনি হচ্ছেন আমাদের প্রথম অতিথি। তো আমরা তার জীবনের গল্প শুনবো, তার কাছ থেকে জানবো উনি কিভাবে তার জীবনের আজকের এই পর্যায়ে এসেছেন। তো আমি বেশি সময় না নিয়ে প্রথমে মাহবুবা আক্তার ম্যাডাম আপাকে বলবো যে আপনি কাইন্ডলি যদি আপনার একটু পরিচয়টা দিতেন, প্লিজ। ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক আপনাকে। আমি হচ্ছে মাহবুব আক্তার, আমার বাসা হচ্ছে গাইবান্ধাতে। তা আমি একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যালি ট্রেনার হিসেবে জব করছি। তো যাই হোক, ভাইয়ের সাথে ভাইয়ের অনেক পোস্ট দেখে দেখার পরে অনেক আমি নিজে অনেক অনুপ্রেরণা পেয়ে নিজেই লাইফে অনেকটা আগাই গেছি বলা চলে। যখন আমার খুব খারাপ লাগে আসলে ওই সময়টা আমি দেখা গেছে যে ক্লাস টাইম শেষে আমি ভাইয়ের ভিডিও গুলো আসলে দেখি। তো ভাইয়ের একটা পোস্ট দেখার পরে আমার খুব ভালো লাগছে যে না, আমি আসলে আমার নিজের কথাটা আমি শেয়ার করি যে না, উনি মানুষটা আসলেই প্রকৃতপক্ষে যে ওনার কথাগুলো শুনে মানুষ অবশ্যই একটু হলেও উপকারে লাগে। যে কারণে আসলে আমি নিজে থেকেই ভাইয়াকে বললাম যে না, আমি আপনার সাথে একটা ভিডিও করতে চাচ্ছি, এই জন্য আমি নিজেই ভাইয়াকে নক করলাম। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা চান্স করে দেওয়ার জন্য, বা হচ্ছে সবাই একটু জানা উচিত যে না, উনি মানুষটা আসলেই প্রকৃতপক্ষে ওনার কথা কেউ ইফেক্টেড হচ্ছে। তো এই জন্য আর কি, যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আচ্ছা আপু, আমি হচ্ছে একটু জানতে চাচ্ছি যে আপনার মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বা আপনি যদি একটু আহ, একটু মানে শেয়ার করতেন আর কি। আমি হচ্ছে রংপুর পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা করছি। হ্যাঁ। আমার সাবজেক্ট হচ্ছে ইলেকট্রনিক্স। আমি হচ্ছে ইলেকট্রিক্যালের ট্রেনার হিসেবে বর্তমানে রয়েছি এই। আচ্ছা। আপু আপনি সো আপনি এই আপনার বাড়ি তাহলে হচ্ছে গাইবান্ধাতে নাকি, গাইবান্ধা নাকি? হ্যাঁ হ্যাঁ, গাইবান্ধা জেলাতে। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি জব কত বছর ধরে করতেছেন? আমি জব করি 2015 সাল থেকে। আচ্ছা আর আচ্ছা ট্রেনার পদে জব করছি হচ্ছে আপনার 4 মাসের মতো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আহ, আপনি এমনিতে আপনার মানে এখানেই থাকা হয়েছে নাকি জবের কারণে আপনাকে অন্য কোনো ডিস্ট্রিক্টেও যাওয়া লাগছিল, সামথিং লাইক দ্যাট? না, আমি জবের কারণে হচ্ছে ঢাকায় ছিলাম, তারপর নারায়ণগঞ্জে ছিলাম অনেকদিন। তারপরে বেশ কিছু বছর হচ্ছে গাইবান্ধাতে ছিলাম, এখন বর্তমানে বগুড়ায় অবস্থান করতেছি এই। আচ্ছা, তাহলে আপনি তো ঢাকার বেশ কয়েকটা জায়গাতে, সরি মানে বাংলাদেশের কয়েকটা জায়গাতে আপনি মোটামুটি আহ, তো হ্যাঁ। আপনার এমনিতে মানে এই এতগুলা জায়গাতে থাকার মধ্যে কোন জায়গাটা আপনার বেশি ভালো লাগছে? আমার গাইবান্ধাই ভালো লাগে সব আচ্ছা, থেকে বেশি। এই বেশি ভালো লাগছে না? আচ্ছা। তো আম, আপনি যদি আহ, আপনার সম্বন্ধে কিছু শেয়ার করতেন, আপনার গল্পটা যদি একটু শেয়ার করতেন আপনি প্লিজ। জি, আর একটা জিনিস, অবশ্যই। সরি টু ইন্টারাপ্ট, আমি কিন্তু মাঝখানে হয়তো বা মাঝে মধ্যে আপনাকে কিছু কোশ্চেন করতে পারি, হ্যাঁ, কিছু মনে করবেন না, হ্যাঁ। না, অ্যান্ড ইউর সমস্যা নেই, অ্যাবসলিউটলি ফ্রি সমস্যা টু নেই। স্কিপ যদি আপনার মনে হয় যে ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ প্লিজ গো হেড। না, সমস্যা নাই। হ্যাঁ আমি হচ্ছে আমার গল্প প্রথম থেকে শুরু করি। আমি হ্যাঁ। যখন আমার জন্মদিন হচ্ছে 16 ডিসেম্বর, আমার বাহ। জন্মের 29 দিন পরে আমার আম্মু মারা যায়। তো এটা। আমার আম্মু মারা যায় হচ্ছে 11ই জানুয়ারি। তো আমি ছোট থেকে আমার নানু বাসায় বড় হয়েছি, আমার নানা নানির কাছে আর আমার ছোট খালার কাছে। তো দেখা গেছে একটা পর্যায়ে যখন আমি পড়াশোনা শেষ করলাম, ডিপ্লোমা শেষ করলাম, আমাদের উত্তরাঞ্চলে একটা জিনিস আছে কি, যখন হচ্ছে ব্যাচেলার করতে যাব, বাহিরে পড়তে যাব, তখন একটা টেনশন থাকে আর কি, যে একটা মেয়ে বাহিরে পড়তে যাবে, একটা ছেলে ছাড়া বা কিভাবে ঢাকায় চলবে। এটা কিন্তু স্বাভাবিক সবার পরিবার থেকে, হুম যে একটা মেয়ে যেহেতু আমি রং পড়ছে, আমাকে বেশি দূরে পড়ায়নি বাসা থেকে। ঠিক আছে, যে ঢাকায় চলাফেরা করার একটা টেনশন ছিল, তার মধ্যে আবার ইতিম ছিলাম, মা ছিল না, ছিল যে ও ঢাকায় যাওয়ার আগে ওকে যদি আমরা একটা বিয়ে শাদী বা ও ঢাকায় গিয়ে চলাফেরাও ইজি হবে, বা ওর ব্যাচেলারটাও কমপ্লিট করতে পারবে। তা সেই সুবাদে আমি মনে মনে ভাবলাম যে না, না না, একটা বয়স হয়ে যাচ্ছে, একটা সার্টেন টাইমে বিয়ে করতে হবে, আগেও করলে কি পরেও করলে কি, বা একটা বিয়ে করলে আমাদের কেন জানি একটা উত্তরাঞ্চলে আমাদের যেটা জেনারেশন বা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে যা শিখছি, যে একটা বিয়ে শাদী হয়ে গেলে একটা মেয়ে একটা ছেলের উপর ডিপেন্ডেন্ট হবে, তখন সেই ছেলেটাই পরিচালনা করবে। যাই হোক, সেই সুবাদে বিয়ে শাদীর একটা চিন্তা ভাবনা করি। তো দেখা গেছে আমার নিজের মধ্যে, আমি যখন ঢাকায় নারায়ণগঞ্জে চাকরি করি ডিপ্লোমা শেষে, তো আমি আব্বুর রেফারেন্সে জব করতে যাই ওখানে। তো ওখানে বাসা থেকে বলতেছে তোমার জন্য ছেড়ে দেবো। ঠিক আছে, ওকে ফাইন, দেখেন। তো এক ঘটকের মাধ্যমে আমার কথা হয়। তো কথা হওয়ার পরে দেখা যায় যে ছেলেটা আমার রিলেটিভের ভিতরে পড়ে।
আমার হচ্ছে নানু আছে, নানা আছে, নানার হচ্ছে ভাস্তির ছেলে। তো আমাদের গাইবান্ধা জেলা ধাপেরহাট, ওখানে বাসা। তো বাসা থেকে আমার নানাই দেখতে যায়, নানা আমার খালারা দেখতে যায়, দেখার পর পছন্দ করে ফেলে। তো এর মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ছেলেটা ডিভোর্সি ছিল। ছেলেটার নাম হচ্ছে তুহিন। ছেলেটার বিয়ে হয় তাসনুভা অদিতি নামে একটা ম্যাডামের সাথে, উনি ভেকরনেসন কলেজে জব করেন। বিয়ে হয়েছে, সংসারও আছে, বাচ্চাও আছে, যাই হোক আর কিছু না বলি। তো দেখা যায় যে ওনার বিয়েটা হওয়ার পরে ডিভোর্স হয়ে যায়। তো আমি ভাবলাম যে না, একটা মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে, তাই বলে কি আমি বিয়ে করতে পারবো না? তখন আমি ভাবলাম যে না, বিয়ে করি, সমস্যা নেই। সে আমার থেকে বড় ছিল 12 বছরের মতো। তো নানা যখন বললো, এক পর্যায়ে আব্বু রাজি না। যেহেতু আমি নানু বাসায় বড় হয়েছি, আব্বু বলতেছে যে ওর মা নাই, আমি ওকে ভালোভাবে বিয়ে শাদী দেবো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, আব্বু রাজি না। পরে আমি বললাম যে না হোক, নিজেদের ভিতরে বিয়েটা করে ফেলি। আর আমার নানিও একটু রাজি, যেহেতু নিজেদের ভিতরে। পরে ওর মারা দেখতে আসলো আমাকে, এটা হচ্ছে 2016 সালে 21শে ফেব্রুয়ারিতে। আমি ছুটিতে বাসায় যাই, তো আমাকে তখন দেখতে আসে। তো দেখার পরে তারা আমাকে মোটামুটি পছন্দ করে। করার পর তারা বাসা থেকে এক প্রকার বিয়ে চাপ দেয়। আমার বিয়েটা হয় মার্চ 9, 2016-তে। দিনটা ছিল বুধবার, তারা শুক্রবারও মানেন। তো যাই হোক, নানু বাসা থেকে বিয়ে দিল, আব্বু আসেনি, চাচু আসছে কয়েকজন, ফুপি আসছে, আর হচ্ছে দাদিমা আসছে। তা আসার পরে বিয়েটা হয়, এমন পর্যায়ে দেখা গেছে যে ফ্যামিলিগত বিভিন্ন বিশৃঙ্খলা। তো দেখা গেছে যে এক পর্যায়ে তার সাথে আমার বয়সের একটা গ্যাপ ছিল 12 বছর প্লাস। সে একটা ডিভোর্সি ছেলে ছিল। দেখা গেছে তার মন মতো চলতে পারতাম না, ইয়ে করতে পারতাম না। তখন কি এমন বয়স, জাস্ট সবে মাত্র ডিপ্লোমা কমপ্লিট করছি, কলেজ থেকে পাশ করছি। তো এক পর্যায়ে দেখা গেছে যে সে তার ফার্স্ট ওয়াইফের সাথে যে ব্যবহারগুলো করতো, তার মা বা সে ব্যবহারগুলো সে আমার সাথেই করতেছে। তো কথায় কথা বলতো, মা নাই কাজ পারে না, মা নাই এটা করতে পারে না। তারপরে আমি আর ফ্যাট ছিলাম, মোটা মানুষ, গায়ের রং কালো, নানা ধরনের কথাবার্তা। তাও এক পর্যায়ে মনোমালিন্য হয়ে আমি বাসায় চলে আসি। আসার পর আমার ফ্যামিলি থেকে সে অনেকগুলো টাকা চায়। আমার খালু হচ্ছে নাহিদ কটন মিলে জব করে, তো ওনার কাছে অনেকগুলো টাকা চায়। এমনকি আমার কাজিন তখন ঢাকায় পড়ে, নাম হচ্ছে মাহিন। ওকে বলে তুমি টাকা নিবা, তুমি হচ্ছে তোমার আপুকে বলবা না। তো এক পর্যায়ে সে আমার ফ্যামিলি থেকে টাকা নেয়। যাই হোক, আমাকে বলেন, আমাকে বলতে নিষেধ করে। আমার মামা হচ্ছে হাই স্কুল টিচার, আমার খালা হাই স্কুল টিচার, তারা এদিকে লোন করেও টাকাটা দেয়। তো যাই হোক, টাকা নেওয়ার পরে পুরো অস্বীকার চলে যায়। পরে হচ্ছে দাদু হচ্ছে অনুষ্ঠান করবে যে আমি সবার বড় আমার ফ্যামিলির মধ্যে। তো দাদু অনুষ্ঠান করে টাকা পয়সা অনেক কিছু দিবে, তো সবকিছুই আর কি ঠিকঠাক চলে। কিন্তু লাস্টে যখন দাদু টাকাটা দিবে, 4 লাখ টাকার মতো যখন তখন ওর আসল রূপগুলো ধরা পড়ে। আমার সাথে নানা ধরনের মিসবিহেভ করে, আমাকে বাসায় রাখে। তো আমার লাইফে হচ্ছে বিয়ে করে 15 দিন প্রথম ছিলাম, তারপরে আমি 16 দিন ছিলাম, এই 31 দিন সে আমাকে বাসাতে রাখতো। সে আমাকে নিয়ে যাইতো না ঢাকায়, এবং ঢাকায় সে উড়াধুরা ভাবে ঘুরে বেড়াতো। এমনকি আমি যদি পড়তে চাইতাম, আমাকে যে কারণে বিয়েটা দিছে, সে আমার পড়া পর্যন্ত পড়তে দেয়নি। এমনকি আমার পড়াটা এখন পর্যন্ত সত্য কথা বলতে আমি কমপ্লিট করতে পারিনি। এটা আমার সবচেয়ে বড় আফসোস। তো যাই হোক, এক পর্যায়ে গিয়ে আমাকে এটা ধরনের অত্যাচার করে, মারধর করে, অনেক কিছু করে। ওদের বাসায় এখন আমার বিয়ের 2.5 ভরি গহনা আছে, এগুলো সব পুরো অস্বীকার যায়। পরে আমার নানি বললো যে না, বাচ্চা কাচ্চা হয়নি, এখনই সরে আসা ভালো, আর যাওয়ার কোনো দরকার নেই। পরে আর যাইনি। পরে ছিলাম যে একটু ডিস্টেন্স মেনটেন করলে হয়তো বা সম্পর্কটা বিল্ড হবে, কিন্তু আসলে শেষ পর্যায়ে হয়নি। পরে সে 2016 সালেই আপনার ডিসেম্বর মাসে সে আমাকে ডিভোর্স নোটিশ পাঠায়। আমার বান্ধবীকে কল করে, আমার বেস্ট ফ্রেন্ড শুভ্রাকে কল করে, কল করে বলে যে ডিভোর্স নোটিশ পাঠাইছে, ওকে উঠায় নিতে বলেন। তো শুভ্রা আবার সবগুলো পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিচ্ছে, নেওয়ার পরে দেখছে যে পাইছে। তো আমি এটা পাইতে পাইতে পাইছি হচ্ছে জানুয়ারি 17 তারিখে। তা আমার দাদু হচ্ছে রংপুরে যায় ডাক্তার দেখানোর জন্য। আমি বিকাল বেলা পাওয়ার পর আব্বুকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করি। এমন অবস্থা একটা হয়েছিল যে আব্বু হচ্ছে আমার দাদুকে জড়ায় ধরে কান্না করে, আব্বু আমার, এই যে আব্বা আমার ইতিম মেয়ে, আমার মেয়েটার লাইফটা এরকম নষ্ট হয়ে গেল, আমি এটা কিছুতে মানতে পারতেছি না। দাদু সেটা শুনে আসার পরে দাদু ওই রাতে স্ট্রোক করে মারা যায়। এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে মানে একটা দুঃখজনক মানে মুহূর্ত ছিল। মানে আমার বলার কিছু ছিল না, আমি একটা ধাক্কা খেয়ে ফেলছি। আমার ছেলেদের প্রতি বিশ্বাসটা উঠে গেছে কিছু কারণে। একটা হচ্ছে, আমার বাবা যখন বিয়ে করে, সেকেন্ড বিয়ে করে, আব্বা আমাকে তেমন দেখে না। আমি নানু বাসায় বড় হয়েছি। তো একটা জিনিস মনে হয় যে একটা ছেলে মানুষ যদি একটা মেয়ে মানুষ পেয়ে যায়, অবশ্যই সে অন্য একটা মেয়েকে ভুলে যাবে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয়ত, আমি বিয়ে করছি ফ্যামিলি থেকে,
আমি কোনো রিলেশনে যাইনি, বাসা থেকে বিয়ে দেয়। যাই হোক, আমি সেখানে একটা ধোঁকা খাইছি। এই কারণে ভাবলাম যে না, আমি আর বিয়ে শাদী করবো না। আমি লাস্ট 10 বছরই কোনো বিয়ে শাদী নাম আমি নেইনি। 9 বছর পার হয়ে যাচ্ছে। তো আমার লাইফে আমার নানা নানি ছিল, সব ছিল, ভালো ছিলাম। কিন্তু বিগত 2.5 বছর আগে আমার নানি স্ট্রোক করে মারা যায়। আমার নানা 1.5 বছর আগে মারা যায়। তো যাই হোক, আমি তখন মানে আর কি ভাবলাম যে না, লাইফ আমাকে আগাইতে হবে, কারো উপরে আমার ভরসা করা যাবে না। আল্লাহর অনেক অনেক শুক্রিয়া যে আমার 2টা কাজিন আছে, আমাকে সবসময় সাপোর্ট করে। আমার 2টা ফুফাতো বোন, মানে রোমান আশরাফি, তামান আশরাফি। আমার মানে ছোটবেলা থেকে ওরা আমাকে সবসময় সাপোর্ট করে। আমার তামান্না আমার থেকে ছোট, কিন্তু ও সবসময় আমাকে মানসিক ভাবে খুবই হেল্প করে যে আপু এটা করো, ওটা করো, হ্যান করো, ত্যান করো, এরকম করো। তো যাই হোক, আমার 2টা কাজিন, আমার ছোট খালা, আমার ছোট খালা তো বোন সিয়া, এদের জন্য আমি লাইফে বেঁচে আছি। আমি একটা টাইমে মানে সুইসাইড করতে গেছিলাম যে না, আমি বাঁচবো না। তো আমার কাজিন, 2টা কাজিন আমাকে প্রচুর সাপোর্ট করছে। আমি আল্লাহর কাছে প্রচুর প্রচুর শুক্রিয়া যে আমি আমার 2টা কাজিন পাইছি, যে ওরা নিজের বোনের মতো। আমি যত অপরাধ করি, যা কিছু করি না কেন, আমি অনেক ইয়ে করি, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার ছোট খালা আর আমার ফুফাতো বোন। বড় ফুফাতো বোন রুবানা আপু। আপু সবসময় আমার সবসময় সাপোর্ট করে। আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার ছোট খালা আর আমার ফুফাতো বোন। আপু সবসময় বলে তুই কর, আমি আছি তোর সাথে। আমি যত অপরাধ করি, যত কিছু করি না কেন, আমি আমার বোনদেরকে পাশে পাই, আমার খালাকে আমি সবসময় পাশে পাই। আমি লেভেল স্কিল গুলো দিচ্ছি। একটা ট্রেনার হতে গেলে লেভেল দিতে হয়, এটা হচ্ছে ট্রেনার সেক্টর একটা নিয়ম। তো আমার কাছে টাকা ছিল না, আমার বাবা আমাকে টাকা দিয়ে কোনো হেল্প করেনি। আমি আমার খালাকে বলছি আন্টি আমাকে টাকা দিতে হবে, টাকা দাও, আমি লেভেল গুলো করবো। আন্টি বলছে তুমি লেভেল দিবা, কিন্তু তোমাকে সার্টিফিকেট দেখাইতে হবে। আমাকে আমার আব্বু বা কেউ আমাকে এখন পর্যন্ত কোনো সাপোর্ট করেনি। আমি যখন লেভেল গুলো দিছি, ইলেকট্রিক্যালের লেভেল গুলো দিছি, এমনও আছে যে আমার হাতের তালাতে ফোসকা পড়ছে, কারণ স্ক্রু গুলা লাগাইতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়। একটু কম বেশি হইলেই পাস করা সম্ভব না। তো আমি এক পর্যায়ে দেই। দেওয়ার পর হচ্ছে আল্লাহর কাছ কি, আমি অনেক জায়গায় দরখাস্ত করি, রংপুরে করছি, বগুড়ায় করছি, ঢাকায় করছি। করার পরে আল্লাহর এমন একটা কাজ যে 4 মাস আগে হুট করে আমার এই এইখানে আমার জবটা হয়ে যায়। আমি মানসিক খুবই বিধ্বস্ত ছিলাম। আমার নানি মারা যাওয়ার পর আমি যেটা কথা বলবো কারোর সাথে, সে মানুষটা আমার ছিল না। আমার সবসময় কথা শুনতে হচ্ছে সিয়া আর তামান্না, আমার 2টা কাজিন। মানে জীবনে আসলে কাজিন এমন একটা জিনিস, মানে অন্যরকম। আমার জীবনে আমি এটা খুব উপলব্ধি করতে পারছি যে না, জীবনে আসলে কাজিন থাকাটা খুবই দরকার। কাজিন ছাড়া আসলে জীবনে চলাটা সম্ভব না। আজকে ট্রেনার হিসেবে জব করতেছি, আলহামদুলিল্লাহ একটা ভালো একটা সম্মানের জায়গায় আছি, একটা ভালো একটা স্যালারি পাচ্ছি, লাইফে ইয়ে করছি। কিন্তু ওই যে একটা ধাক্কা পাইছি জীবনে, যেটা আমার জীবনে সবচেয়ে বড় কষ্টদায়ক ছিল। তারপরে আমি মনে করেন আমার একটা ডিভোর্স হয়েছে। ডিভোর্স মেয়ে লাইফে চলা এত সহজ না। আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বাদ দিয়েছিলাম, আমার ফেসবুক আইডি আমি বন্ধ করছিলাম। একটা ছেলে শুধু আমার সাথে মজা করছিল দেখে, এমনকি আমি সবকিছু থেকে ইয়ে করছি। কিন্তু এই সমাজে বাঁচতে গেলে যে আমি একটা মানুষ এখানে স্ট্রাগল করে আসছি, আজকে হয়তো আমার অনেক মোটামুটি ভালো স্যালারি, ভালো একটা অবস্থানে আসছি, কিন্তু মাঝখানে 9টা বছর জার্নি আমার জন্য ইজি ছিল না। আমি একটা কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতাম না। আমার ফ্যামিলিতে ফার্স্ট আমারই সেপারেশন হয়। আমার আব্বুরা, চাচুরা আল্লাহর রহমতে সবাই জব করেন, সম্মানী ব্যক্তি, কিন্তু তারাও আমার দিকে মুখ ফেরাই নিছিল প্রথমের দিকে। পরে এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে না, ও অনেক কিছু করতে পারে। আজকে আমি এই অবস্থানে আসছি, আমার আব্বু বলেন, আমি বা আমাকে কেউ কোনো সাপোর্ট করেনি। আমাকে শুধু একটা কথা আমি উপলব্ধি করছি যে না, আমাকে ভালো থাকতে হবে, আমাকে বাঁচতে হবে, কেউ আমাকে ভাত এনে দিবে না। যে আমি একটু ভাত খাবো, আমার বাবা হোক বা কেউ হোক, আমি প্রকাশ্যেই বলতেছি, আমাকে কেউ কখনো ভাত যে দিবে সেটা কেউ না। আমি যদি কখনো পড়ে যাই, আমার 3টা কাজিন ব্যতীত আমাকে কেউ দেখবে না। এটা আমি সবসময় বলি। তো লেট এটাই আর কি বলবো যে মানুষের হ্যাঁ, লেট মি লাইফে। টেল ইউ কাপল অফ থিংস। প্রথম কথা হচ্ছে যে আম, আমি আসলে যে জিনিসটা মানে আপনাকে মানে আমি আমার ভিডিওতে বা বিভিন্ন জায়গায় যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আসলে এই সমাজকে আসলে গণার কোনো সময় নেই, আসলে টাইম নেই। কারণ আপনার লাইফে কোনো বন্ধু, হ্যাঁ, বা সোসাইটি যখন আপনার দুর্বলতার সুযোগ নেয়, আপনাকে হার্ট করে,
দ্য ভেরি ফার্স্ট থিং ইউ শুড ডু, কিক দেম আউট ফ্রম দ্য লাইফ। কারণ এইটা আপনার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ধরেন আহ, এই যে আপনি যে বললেন আপনি যে অনেক বছর বিয়ে প্রোগ্রামে যান নাই, ইউ ডিড অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক জব। কারণ কি মানে এই কচুর বিয়ে আমার যাওয়ার দরকার নাই যেখানে গেলে মানুষজন আমাকে ক্রিটিসাইজ করবে। দ্য থিং ইজ দ্যাট দ্য সোসাইটি ইজ নট রেডি ফর মি। এটা হচ্ছে মূল জিনিস, যে এই সোসাইটি, হ্যাঁ আপনি যদি দেখেন আমাদের এই সোসাইটির যেই সিচুয়েশন, হ্যাঁ এখানে আপনার, আমি একটা জিনিস শেয়ার করি। আমি একবার একটা লেখা লিখছিলাম, ওই লেখাটা পরে আমার মানে আমি সরাইছি। কারণ হচ্ছে যে ওইখানে আমি বলছিলাম যে কোনো মেয়েকে যদি তার বয়ফ্রেন্ড বা কোনো মেয়েকে যদি তার কি বলে এটাকে, তার হাজবেন্ড কেউ যদি গায়ে হাত তোলে, হ্যাঁ এটা আসলে অ্যালাউ না। আমি প্রচণ্ড ব্যাশিংয়ের শিকার হয়েছি। তো ওইখানে ওদের কথা, এক পক্ষের কথা হচ্ছে যে কেন শুধু মেয়েদের কথা বলছি, মেয়েরাও ছেলেদেরকে মারতে পারবে না। কিন্তু সত্য হচ্ছে যে কোন প্রেক্ষিতে বলা হয়েছে যে আমাদের সমাজে কিন্তু বেশি কিন্তু ধরেন আপনার আম, মেয়েদেরকেই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হইতে হয়। কিন্তু এই জিনিসটা মানে আমরা জানি, তারপরেও এখানে বলতে হবে না, ছেলে মেয়ে দুইটাই বলতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, তাদের কথা হচ্ছে এটা। সেকেন্ড কথাটা হচ্ছে যে তাদের থট প্রসেস হচ্ছে যারা এইসব মাইর খাওয়া বা যারা স্বামীদের হাতে পিটান খায়, এইসব মেয়েদের সাপোর্ট দেয়, তাদের একটা উদ্দেশ্য আছে যে এইসব মেয়েদের সাথে উল্টাপাল্টা কিছু করবে। অথচ প্রস্তাবগুলো কিন্তু ওরাই দেয়, এই জাউরাগুলাই দেয়, ঠিক আছে। তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার আহ, এরকম সাপোর্ট দিলে তো, হ্যাঁ দেখেন আপনি লাইফে, বিশ্বাস করেন আপনি প্রথমত আপনি, আপনি যেমন আপনি ডিভোর্স, তো সমাজ আশা করে যে আপনি ডিভোর্স মানে হইতেছে যে আপনি প্রতি দাঁড়ে দাঁড়ে যাবেন, লাথি খাবেন, আপনার দুই তিনটা বিয়ে হবে, আপনার গায়ে হাত তুলবে, আপনি ভেঙ্গে চুরমার হবেন, আপনাকে বাবা কথা শোনাবে, ভাই কথা শোনাবে, সমাজে আপনি একটা কীটের মতো থাকবেন। কিন্তু ওইটা থাকলে হচ্ছে যে দ্য সোসাইটি স্ট্যাবল। কিন্তু আপনি যখন পড়াশোনা করতেছেন, আপনি যখন জব করতেছেন, এইটা কারো শান্তি লাগতেছে না যে ও কেন এটা করতেছে, ওর তো এখন দুমড়ায় থাকার কথা। এই যে আপনি যে ফাইট ব্যাকটা করেন না, এইটার কারণে ধরেন সমাজ আপনাকে সহ্যই করতে পারে না। বাট দ্য ফ্যাক্ট ইজ যে ইউ শুড ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট দিস সোসাইটি। কারণ এটা এমন একটা সোসাইটি যেখানে মানে, মানে একটা মানে কোনো কারণ নাই, ইনফ্যাক্ট কেউ যদি একটা মানে নেগেটিভ কথা বলে তাহলে আপনি পোড়ায় মারতে পারেন না, তাই না? এই যে রিসেন্টলি যে ঘটনা ঘটলো মানে ময়মনসিংহের ঘটনাটা, হ্যাঁ এখন সিম্পল এই সেম জিনিস ধরেন ভারতে কারো যদি মারতো, গরু পিটায়, গরু খাওয়ার জন্য পিটায় মারছে, দেখতেন সারা বাংলাদেশে সব মার্চ টু ভারত শুরু করে দিত, তাই না? তো এটা একটা হচ্ছে আমাদের দেশের মানুষ মানে প্রচণ্ড অ্যাগ্রেসিভ। হ্যাঁ তারা ইনফ্যাক্ট আমাকে ইনবক্সে আমাকে গালাগালিও করছে যে আমি, হ্যাঁ আমি কেন মেয়েদের সাপোর্ট দিই। আমি আমি অবাক হয়ে গেলাম যে একটা, আমি এখানে মেয়েদের সাপোর্ট বলতে আসলে কি বোঝানো হয়েছে। কারণ আমি যে এতদিন যে আমি যে বিভিন্ন যে নো কন্ট্যাক্ট থিওরি বলতেছি, আমি মানুষের মেসেজ দিতেছি, কথা বলছি, আমি একটা ছেলের মুখে শুনি নাই যে ওর গার্লফ্রেন্ড ওর বউ ওরে পিটাইছে। কিন্তু আমি অলমোস্ট 100% মেয়ের যাদের ডিভোর্স হয়েছে বা সম্পর্ক ছিন্ন হয়েছে, ইনফ্যাক্ট আমি এটাও বুঝতে পারছি যে আম, যতগুলো মেয়ের ডিভোর্স হয়েছে সেক্ষেত্রে আমি দেখছি যে হয় তার হাজবেন্ড হয়তো পরকীয়া করতেছে, আর না আর ইনফ্যাক্ট পরকীয়া করলেও অনেক সময় ছাড় পেয়ে যায়। দ্য ভেরি ওর্স্ট থিং ইজ গায়ে হাত তোলে। তো গায়ে হাত তোলাটা আসলে একটা আত্মসম্মানের একটা জায়গা, হ্যাঁ। এবং আরেকটা হচ্ছে যে আমি যেই জায়গাটা আমি সবসময় আমি ফোকাস করছি যে ভালো জব, ভালো চাকরির চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা দেখতে আউটলুক বেটার, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আসলে তার খাসিয়ত কী জিনিস। হ্যাঁ ডাজেন্ট ম্যাটার, মানুষের লাইফে ডিভোর্স হইতে পারে, কিন্তু আমি দেখছি যাদের খাসিয়ত খারাপ, যে বউর গায়ে হাত তোলে বা এই সেই বা একাধিক, ট্রাস্ট মি আপনি যে বললেন সে হয়তো ঘর সংসার করলেও এখনও দেখবেন বিভিন্ন চিপায় চিপায় মেয়েদেরকে মেসেজ দিতেছে, কারণ ইটস এ হ্যাবিট, ইউ ক্যান নট চেঞ্জ ইট। হ্যাঁ খাসলত চেঞ্জ হয় না। তা আমি এখন আপনার কাছে একটা জানতে চাবো, সেটা হচ্ছে যে আপনি কি কি মানে এই যে আমার ভিডিওগুলো আপনি আসলে কীভাবে পাইছেন, বা হাউ ইটস অ্যাকচুয়ালি হেল্প, মানে আপনি কি নো কন্ট্যাক্ট মানে হাউ ইটস অ্যাকচুয়ালি, মানে একটু শুনতে যাচ্ছি আর কি। হ্যাঁ, আসলে আপনার কথাগুলো, একটা জিনিস কি, আমরা তো মানুষ, আমাদের যে অতীত মনে পড়বে না এমন না। আমাদের সবারই মনের মধ্যে একটা কষ্ট চাপা থাকে, এমন না যে চাপা থাকে না। হুম। আমরা সবাই মানুষ আসলে, সবারই মনে পড়ে অতীত, কখনো না কখনো মনে পড়ে, কিন্তু যখন মনে পড়ে তখন মানুষ একটা মানসিকভাবে ভেঙে পড়ে। আসলে কি মানে, মানুষ যত বয়সী হোক না কেন, দেখবেন আপনার যখন পাঁচটা মনে পড়বে তখন আপনি একটু হলেও থেমে যাবেন, এটা কিন্তু স্বাভাবিক। হুম।
তো দেখা গেছে যে আপনার ভিডিওগুলো মানে দেখা গেছে যখন ব্যস্ত থাকি ব্যস্ত, কিন্তু দিন শেষে কিন্তু একটা মানুষ চায় যে একটু মানসিক সাপোর্ট বা কথা বলা, কিন্তু যখন মনে পড়ে তখন দেখা যায় খুব খারাপ লাগে, নিজের কাছে নিজে খুব খারাপ লাগে, একটা একাকিত্ব বোধ হয়, তখন এই কাজিন ওই কাজিন একে ওকে কল করি। কিন্তু আলটিমেটলি কিন্তু সবারই কিন্তু একটা লাইফ আছে, সংসার আছে, সবাইকে সবসময় বিরক্ত করাও যায় না। হুম। কিন্তু দেখা গেছে তখন খুব খারাপ লাগে, তখন মনে করেন হঠাৎ একদিন দেখলাম ফেসবুকে আপনার ভিডিও, তো দেখার পরে আমি ওখান থেকে আসলে অনেকটা মোটিভেট হয়েছি। তারপরে আপনার রেগুলার মানে আপনার ভিডিও গুলা দেখি, পোস্ট গুলা দেখি, দেখার পরে ওখান থেকে একটা মানে নিজে নিজে যে না, আমি একটু নিজেতেই সংযম হই, কাউকে বিরক্ত না করি, নিজে নিজে একটু ঠিক হয়ে আসি, যখন মনে পড়ে তখন ভিডিও গুলো দেখি, এই মাধ্যমেই আসলে আপনার সাথে আমার পরিচয় হওয়া বা এই আজকে কথা বলা। কিন্তু মূলত বিষয় কি, মানুষ দিন শেষে যাই হোক না কেন, প্রকৃতি প্রতিটা মানুষের ভিতরেই আপনি যাই বলেন না কেন একটু হলেও খারাপ লাগে দিন শেষে কাজ করে, আমরা তো মানুষ, রোবট না। হ্যাঁ, হ্যাঁ। হাজার বয়স হোক না কেন হুম। মনে পড়বেই, এটা স্বাভাবিক। আমি সবাইকে সাজেস্ট করি যে জীবন অবশ্যই আহ, মানে চলার পথে আপনার ধরেন আপনি হয়তো বা এখন ভাবতেছেন জীবনটা এরকম, কিন্তু আপনার হয়তো 1-2 বছর পরে আপনার যদি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়, আপনি তখন ডিসিশনটা অন্যভাবে মেক করবেন। বাট ইটস অল অ্যাবাউট ইউ, হাউ ইউ ফিল। আপনার যদি একা ভালো লাগে একা আপনি, বাট থাকে না যে আমি সবাইকে এটা ডিসকাস করি যে সোসাইটি কি বলবে, এই জন্য আমি ধুপ করে একটা সম্পর্কে চলে গেলাম বা বেশি করে ফেললাম। কালকে আমি একটা খুব সুন্দর একটা একটা জিনিস দেখলাম, তো সেটা নিয়ে আমি পরে হয়তো লিখবো আর কি। তো আমার স্টাডি আমি অ্যানালাইজ করছিলাম হচ্ছে হসপিস নিয়ে আর কি। হসপিস কাইন্ড অফ হচ্ছে যে আপনার ধরেন যেসব ক্রিটিক্যাল ইল পেশেন্ট, যারা ধরেন 6 মাস বাঁচবে, 3 মাস বাঁচবে, হ্যাঁ, তো তাদের এই যে এখন আর কোনো ট্রিটমেন্ট নাই, তো এই বাকি 6টা মাস 9টা মাসে তাদের আসলে লাইফটা কেমন হবে। তো এটা একটা গোল, একটা প্ল্যান তৈরি করে আর কি, যে হাউ ইজিলি ধরুন মানে কাইন্ড অফ যে আপনি যে মারা যাবেন এটাকে কত সহজ করা যায়। মারা যাওয়া তো সহজ করা যায় না, বাট লাইক, তো এটাকে হসপিস বলে আর কি। তো আহ, আপনার ইউএসএ তে এরা খুব বেশি ইউজ হয়। তো আহ, তো দেখা গেছে যে একটা কাপল আর কি, তো কাপলের আপনার বয়স হইতেছে আপনার হাজবেন্ডের বয়স হচ্ছে আপনার অ্যারাউন্ড মনে হয় 90, আর ওয়াইফের বয়স হচ্ছে অ্যারাউন্ড 86 to 87। দে ভেরি ওল্ড। তো তাদেরকে জানানো আর কি যে আপনার হাজবেন্ড মানে তার মানে ওই 86-7 মহিলাকে জানানো তার হাজবেন্ড আর কি হসপিসে নেওয়ার জন্য প্ল্যান করছে কি না বা এরকম আর কি। কারণ এটা তো কাউকে জানানো যে আপনি বাঁচবেন না, এই জিনিসটা বলার জন্য তো আপনার একটা প্রসেস লাগে, আমাদের দেশের মতো তো না, একটু নাইস ওয়েতে বলতে হবে, ইটস টাফ বাট ইউ হ্যাভ টু লিসেন ইট দ্য রিয়েলিটি। তো জি সে অবশ্যই। সে রুমে যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে তোমরা কেমন আছো এই সেই, তো আপনারা তো পরে দিয়া তো বললো আর কি যে ডক্টর বলতেছে আমি শুনছি তোমরা নাকি রিসেন্টলি বিয়ে করছো। ওরা তখন বলতেছে হ্যাঁ উই আর নিউলি ম্যারিড, এই মার্চে বিয়ে করছি। তো ধরেন মানে একজনের বয়স হচ্ছে 90 আর একজনের বয়স হচ্ছে অ্যারাউন্ড 87, এবং তারা মার্চে বিয়ে করছে। আর তারা যখন হসপিটালে আছে সেটা হচ্ছে আপনার মনে করেন বড়জোর 2 মাস। সো বেসিক্যালি তারা 2 মাস পরে মানে বিয়ের 2 মাসের মাথায়, বাট দে মেড দ্য ডিসিশন অ্যাট দ্য এজ অফ 90 টু গেট ম্যারিড। তো আহ, জি। দুজনই কথা বলতে পারতেছে না, কারণ যে 90 সে তো পুরোটাই অচল অবস্থায়। আর যেই তার ওয়াইফ যে শি ইজ অলসো 87, মানে আহ, এত বয়স্ক, মানে আমাদের নানির মতো দেখতে বয়স্ক। এবং আম, মানে আমার এত খারাপ লাগতেছিল যে সে তার হাজবেন্ডের হাতটা ধরে রাখছে আর কি, মানে বেডে শুয়ে আছে ধরে রাখছে। এবং যখন সে বলতেছিল হ্যাঁ আমরা 2 মাস আগে বিয়ে করছি, তারপরে জিজ্ঞেস করছে যে তোমাদের প্ল্যান কি এই হাসপাতাল থেকে যাওয়ার পরে। তখন বলতেছে যে আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা ফ্লোরিডা যাব, এখানে যাব, এখানে, মানে ওরা ঘোরার প্ল্যান করছে, কারণ ওরা তো বিয়ের পরপরই স্বামী অসুস্থ হয়ে গেছে। তারপর বলতেছে যে আমরা আমাদের ওই বাড়িতে যাব, মানে অনেকগুলো প্ল্যানের কথা বলছে। তো পরে ডাক্তার বললো আর কি যে আপনি কি হসপিটালের নাম শুনছেন কিনা এই সেই। তো তখন মহিলা মানে প্রচণ্ড মানে ভেঙে পড়ছে, বাট সে কান্নাকাটি করতেছে না, বাট মানে ইটস লাইক লুজিং দ্য হোপ। তো হাজব্যান্ড তখন আর কি আহ, নিজে থেকে বলা শুরু করছে যে আমি কতদিন বাঁচবো বা এই টাইপের আর কি কথাবার্তা আর কি। তো তখন আর কি ডাক্তার বলতেছে যে ঠিক আছে, নাও দে আর স্টার্ট টকিং অ্যাবাউট দ্য ডেথ। সো আই থিঙ্ক দ্যাট নাও উই ক্যান গো থ্রু দ্যাট কনভারসেশন টাইপের। তারপর আরেকজনকে পাঠায় আর কি, যে আর কি খুব নাইসলি এই ইনফরমেশন পাস করবে আর কি। তো এটা কেন বললাম যে লাইফ ইজ এ জার্নি, জীবনটা হচ্ছে একটা জার্নির মতো। অনেকেই ভাবে 30 35 40-এ, হ্যাঁ, অনেকেই লাইফটা শেষ করে দিতে চায়।
এখন আপনি দেখেন এখান থেকে দুইটা জিনিস, আমি যে গল্পটা বললাম যে এট দ্য এজ অফ 90 তারা বাঁচার স্বপ্ন দেখছে, রাইট? অ্যাট দ্য এজ অফ 90 আপনি তো চিন্তা করুন, বাট দে বোথ ফল ইন লাভ। ইটস নট অলওয়েজ অ্যাবাউট সেক্স সামথিং। আপনার 90 বছর বয়সে একটা কোম্পানিও লাগে, তাই না? আপনি একা মানুষ থাকতে পারেন। সো দে ডিসাইড, এবং এরপরে আপনার অসুস্থ হয়ে গেছে। সো মানে মনে হবে না লাইফটা এত আনফেয়ার কেন, যদি 90 বছর বয়সে কোনো একটা মানুষের ভালো লাগছে এবং তারে বিয়ে করতেছি, চাচ্ছি, বিয়ে করলাম, তার সাথে তো একটা বছর থাকতে পারলেও তো আই শুড ফিল হ্যাপি। হ্যাঁ। সো জি, অবশ্যই। হ্যাঁ, বাট স্টিল ইটস, তারা যে অপটিমিস্টিক আর কি, যে সো আমি এটা বলি আর কি যে লাইফে ট্র্যাজেডি ইটস এ পার্ট অফ লাইফ। হ্যাঁ। সো আপনার একটি জিনিস বলি যে আপনি যেটা বললেন, আমি একটা কথা বলছিলাম দিন শেষে আমরা সবাই একা। এটা সত্যি। আমি আপনি হ্যাঁ, যখন এটা এটা কাজে, সত্যি, এটা একদমই সত্যি কথা। আমরা একা, এবং আমাদের এই যে শূন্যতার পিছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমরা যদি কোথাও ইনভেস্ট করি, যে কোন একটা, সব মানুষই চায় তার একটা মানুষ থাকুক তার জীবনে, এটা অবশ্যই চায়। কিন্তু এটা স্বাভাবিক। একটা হ্যাঁ, মানুষ কখনো একাই বাঁচতে পারে না, সে চায় তার একটা মানুষ থাক বা একটা কথা। হ্যাঁ। তো আহ, এই যে আহ, যে বিষয়টা বললাম আর কি, যে মানুষ আসলে একা থাকতে পারে না। আহ, তো আচ্ছা আমাদের কি, আচ্ছা ওকে, এর মিটিং উইল এন্ড ইন 10, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই আপনার। আমাদের কি আচ্ছা, তো একটু মাঝখানে একটু নেটের প্রবলেম হয়েছিল, এটা সম্ভবত আমারই। তো এটাই আর কি যে লাইফের বিভিন্ন পয়েন্ট আপনাকে বিভিন্ন রকমের পরীক্ষায় ফেলবে। তো আমি আপনার কাছে শেষ একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে যারা এখন ধরেন বিভিন্ন রকমের অনিশ্চয়তা আছে, আমাকে অনেকে মেসেজ দেয় যে ভাই আমার ডিভোর্স হয়েছে, আমি এখন কি করব, এটা সেটা, অনেকের বয়স ইভেন কম, লাইক দে লাইক 23, 24। হ্যাঁ। আপনি মানে অনেকে আবার 18 বছর বয়স, মানে পিপল আর ভেরি কনফিউজড। অনেকে আছে যে হাজবেন্ড খুব মারধর করতেছে, তারপরে বলতেছে ভাই আমার তো যাওয়ার জায়গা নেই, আমি এখন, তো তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে, যে তারা আসলে হোয়াট ইউ সাজেস্ট ফর দেম? কি? আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার লাইফে, আমার সবেমাত্র কলেজ পার করা, আমি বলবো যে বাঁচলে নিজের জন্য বাঁচো, অন্যের জন্য কষ্ট পেয়ে কোনো লাভ নেই। মানুষ আজকে আছে, কালকে নেই। দেখা গেছে যে মানে কি বলবো, জীবনে নিজের জন্য করা উচিত। আমার যা মনে হয় যে নিজেকে একটা এমন জায়গায় না দিয়ে, যে অবস্থায় আছি হয়তো বা এই জন্য হয়তো বা অনেকে আমাকে ভালোবাসে, যে না ও ট্রেনার হয়েছে, ও জব করে, ভালো স্যালারি পাচ্ছে, মোটামুটি ভালো একটা অবস্থানে আছে, এই অবস্থানে আমি চলে আসছি। করতে হবে এমন কোনো কথা না। আজকে বিগত 9টা বছর আমি স্ট্রাগল করছি, মানুষের কথা শুনছি, বন্ধু বান্ধবের কথা শুনছি। এমনও আছে যে আমি কোনো দাওয়াতে যাইনি, কোনো কারোর সাথে মিশিনি, কথা পর্যন্ত বলিনি। দীর্ঘ 2-3 বছর আমি রুম বন্দি ছিলাম। কিন্তু এটা কি, এই সময়টা আমার জীবনে আর কখনো আসবে না। এটা আমার আসলে বোকামি ছিল। 3-4 বছর আগে আমার উন্নতি হইতো, আমার যেটা মনে হচ্ছে। তো আমি এটাই বলবো যে বাঁচলে নিজে বাঁচো, এই সমাজ আমাদের কিচ্ছু দিবা না, এই সমাজ থেকে আমরা কিচ্ছু পাবো না। এই সমাজে একটা ডিভোর্সি মেয়ে চলা খুবই কঠিন। কিন্তু শুধু এটাই বলবো যে বাঁচলে নিজের জন্য বাঁচো। ঘরবন্দি করে মানুষের সাথে যোগাযোগ মানে একদম বিচ্ছিন্ন করাও ঠিক হবে না। যারা ভালো চায় তারা চাবেই, সব সময় চাবে, সেটা ভালো হোক খারাপ হোক। যেমন আমি আমার কাজিনদের দিয়ে বুঝি, ওরা আমার তখনও সাথে ছিল, এখনো সাথে আছে। এটা হচ্ছে মেইন কথা। কিন্তু দিন শেষে হচ্ছে আমরাই আমাদের, তাছাড়া কেউ কারো না। যে মানুষ চলে গেছে গেছে, তাকে নিয়ে পড়ে থাকা মানে লস, মানে আমি মনে করি লস প্রজেক্ট। মানুষ লস প্রজেক্টে ইনভেস্ট করে না, সেরকম লস প্রজেক্ট। তো আমরা ওই লস প্রজেক্টে না গিয়ে আমার মতো মনে হয় যে জীবনটা উপভোগ করা উচিত, নিজেকে জায়গায় নিয়ে যাওয়া উচিত। এইভাবে না থেকে আমার কাছে এটাই মনে হয় যে না, নিজের জীবনটা একবার, এই সময় আর কখনো আসবেও না, কখনো পাবোও না। সো ডিভোর্সি কোনো কিছু না, ডিভোর্সি জাস্ট একটা নামে একটা মাত্র, স্যার এটা কোনো কিছুই না। আর হচ্ছে এই সমাজে দেখা গেছে যে divorce মনে করে আমি যেরকম একদম নিজেকে গুটে জানে যে আমি অবিবাহিত।
এখন আমি যে মেসে থাকি, সে মেসেও জানি আমি অবিবাহিত। কিন্তু আমি এখন প্রাউডলি বলতে পারি যে না, আমি ডিভোর্সি। কারণ আমি এমন একটা অবস্থানে ছিলাম যেখানে এই কথাটা বলাটা আমার জন্য পাপ ছিল। কিন্তু এখন আমি প্রাউডলি বলতে পারি, কারণ নিজে এই অবস্থায় না আসলে আমি এই কথাটা আজকে বলতে পারতাম না। এই অবস্থায় না আসলে আমি আসলেই কখনো এই কথাটা বলতে পারতাম না যে আমার একটা পাস্ট আছে বা আমি ডিভোর্সি। এখন বলতে পারি কারণ এই জায়গাটা মানে আমার এত সহজে আমি আসিনি। আমি অনেক ধোঁকা খাইছি, অনেক কষ্ট পাইছি, মানুষ আমাকে লাঞ্ছনা ভোগাইছে, এমনও আছে। মানে আমি কি বলবো, আমি অফিসে গিয়ে অফিস করতে পারিনি যখন আমার পাস্টটা জানতে হয়েছে। আমি নিজের পাস্টটা সবসময় হাইড রাখছি। কিন্তু এখন আমি বলতে পারি কারণ এই জায়গাটা আমার মতে মনে হয় কি, মানুষ আসলে এমন একটা জায়গায় যাওয়া উচিত যেটা দেখে মানুষ পাস্টটাকে কোনো ভ্যালু দিবে না। ওই জন্য নিজেকে উঠে আসতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে বড় কথা। যেটা গেছে গেছে, সেটা কখনো আমরা ফেরত পাবো না। এই জন্য নিজেকে ভালোবাসেন, নিজেকে প্যাম্পারিং করেন, এটা সব থেকে ভালো কাজ। ডিভোর্স কোনো ব্যাপার না, এটাই শুধু বলবো। আচ্ছা, আমরা আসলে আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। আম, আম, আপনাকে আম, ধন্যবাদ এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। মানে আমি আসলে আজকে আপনার সাথে কথা বলে আর অনেক কিছু জানলাম, শিখলাম। আমার খুব ভালো লাগলো এবং সত্যি আমি অন্তত পক্ষে আই ফিল আই ডোন্ট ওয়ান্ট টু ফিল সরি ফর দ্যাট, বিকজ আমি মনে করি যে ইভেন দো দ্য সোসাইটি গিভ ইউ লট অফ ডিফিকাল্টিস, বাট আপনি এটা যে ওভারকাম করছেন এটা আসলে সত্যি প্রশংসার জায়গা। আর আমার তরফ থেকে কিংবা যারা হয়তো বা এই ভিডিওটা দেখবে তারা ডেফিনেটলি শুধু উপকৃত হবে তা না, তারা মনে হয় আপনার জন্য দোয়াও করবে যাতে আপনি জীবনে যেই জার্নিটা করতেছেন সেটা যাতে আরও সুন্দর হয় এবং খুব ভালোভাবে যাইতে পারেন। তো আহ, আপনার মঙ্গল কামনা করে আমি আজকের আমাদের এই পডকাস্টটা শেষ করব। আহ, কিন্তু আপনি আমি এখানে একটা কথা বলতে চাই, সেটাই হ্যাঁ, যদি হ্যাঁ, একটু অনুমতি দিতেন। হ্যাঁ, প্লিজ, 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 প্লিজ। সেটা হচ্ছে, হয়তোবা ভিডিওটা আমার পরিবারে অনেকজন দেখবে, অনেকেই দেখবে, আব্বু দেখবে বা আমার যাই হোক শুভাকাঙ্ক্ষী অনেকে দেখবে। শুধু এইটুকুই বলতে চাই যে ডিভোর্সি ঠিক আছে আমি, কিন্তু আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো চুরি করিনি, আমি কোনো ডাকাতি করিনি। এটা আমার ভাগ্যে ছিল, হইছে, এটা আমি মেনে নিছি, নিয়ে আমি আগায় গেছি। শুধু সবার ফ্যামিলি বা সবাইকে বলবো, আপনার ফ্যামিলিতে এরকম অনেক মেয়ে থাকতে পারে যাদের ডিভোর্স হয়েছে বা বাবা মা বলতে লজ্জা পায়। যেমন আমার আব্বু বলতেও লজ্জা পাইতো কথাটা, আমার চাচুরা বলতেও লজ্জা পাইতো। শুধু এইটুকু বলবো যে ঘরে যদি মেয়ে থাকে, যদি ডিভোর্স হয়, তাকে মানসিক ভাবে সাপোর্ট দিবেন, তাকে পাশে থাকবেন, তাকে বুঝাবেন যে না, আমরা তোমার পাশে আছি। কখনো একা করবেন না। এটা কেউ ইচ্ছা করে করে না, কেউ ইচ্ছা করে হয় ঘটায়ও না। এটা হয়ে গেলে আসলে তারও কোনো দোষ থাকে না। শুধু এইটুকু বলবো, সমাজ ব্যবস্থা যাই হোক, আপনারা তাদের বাবা মা, অন্তত তাদেরকে সাপোর্টটা করেন। এইটুকু আমার শুধু বলা, এই জন্য কথাটা বললাম। যাই হোক, না, ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ। আর আমি আসলে আরও শুনতে চাইতাম, কিন্তু সেটা হচ্ছে আমাদের একটু সময় স্বল্পতা আছে। আর হয়তো ভবিষ্যতে আমরা আরও শুনবো আপনার থেকে। তো আহ, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার ভালো থাকবেন। হ্যাঁ। আহ, জি, আর সবাই থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আল্লাহ জি, হাফেজ। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হুম। ওয়ালাইকুম আসসালাম।